সুমিত রায়ের লাশও পাওয়া যেতে পারে। কারণ সুমিত রায় অ্যারেস্ট হয়ে গেলে কিন্তু মানে সামলানো মুশকিল হয়ে যাবে। আজকে সুমিত রায় কে যদি পুলিশ ধরতে পারে, যদি সক্ষম হয়, তাহলে এইটুকু বলবো, তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। কিন্তু বাংলায় যত দুর্নীতি হয়েছে তার খাতা খুলে যাবে। কারণ তো সুমিত রায়, শুধু সুমিত রায়, কারণ ওর কাছে সব আছে। হি নোজ এভরিথিং এ টু জেড, যেগুলো মমতা দিও জানে না, যেগুলো আমিও জানি না, যেগুলো সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ও জানে না, যেগুলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন শাহও জানে না, সেগুলো ও জানে, একমাত্র ও জানে। গ্রাম বাংলার বাচ্চা বাচ্চা ছেলেরাও জানতো গরু পাচার হচ্ছে, এই হচ্ছে, সবাই জানে। তুমিও জানো, আমিও জানি। কোনোদিন তুমি শুনেছিলে দুর্গাপুজোর থেকে কাটমানি নেওয়া হচ্ছে? আমিও শুনিনি। এখন তো শুনছি মানে এক্সাইজ পলিসি বদলানো হয়েছিল যাতে মদের বোতল পিছু 3 টাকা করে যেত। যুবরাজ একটা কথা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আজকে সেই কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, একদম ওনার জন্য ফিট। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়নে वाला। পালানোর পথ পাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে খোঁজা হচ্ছে, কিন্তু কোথায় সুমিত রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছে? এই প্রশ্ন করতে তেড়ে মেরে গেলেন, তিনি রেগে গেলেন যে কোথায় লুকিয়ে রেখেছে, আপনি কি লুকিয়ে রেখেছেন? সত্যি সুমিত রায় কোথায় বলুন তো? যিনি তৃণমূল কংগ্রেসের প্রাণভোমরা, তাকে এত তাড়াতাড়ি কোথায় তিনি রয়েছেন? পুলিশও তার ট্রেস পাচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন রিজু দত্ত, কথা বলার চেষ্টা করব। বলছি রিজুদা, আহ সুমিত রায়কে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছে? দেখো, সুমিত রায়ের ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলি। বকলমে সুমিত রায় পুরোটা চালাতো। মানে আমি যদি রামায়ণের উদাহরণ দিই, প্রভু রাম যখন বনবাসে গেছিলেন, তখন ভরত প্রভু রামের খড়ম নিয়ে রাজত্ব করেছিল 14 বছর। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিফ্যাক্টো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল সুমিত রায়। শুধু রাজনীতি নয়, শুধু তৃণমূল কংগ্রেস নয়, বাংলার প্রশাসন চালাতো সুমিত রায়। আইপিএসরা উঠতো বসতো সুমিত রায়ের কথায়। এবং ক্যামাক স্ট্রিটে যত অন্যায়, যত অবিচার, সাংসদ, বিধায়ক, মুখপাত্রদের অপমান থেকে শুরু করে যত রকমের দুর্নীতি, সবকিছু সুমিত রায় জানে। আজকে সুমিত রায় কে যদি পুলিশ ধরতে পারে, যদি সক্ষম হয়, তাহলে এইটুকু বলবো, তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। কিন্তু কি কি খুলে যেতে পারে? কার মুখোশ খুলতে পারে সব থেকে আগে? সবকিছু খুলে যাবে। বাংলায় যত দুর্নীতি হয়েছে তার খাতা খুলে যাবে। কারণ তো সুমিত রায়, শুধু সুমিত রায়, কারণ ওর কাছে সব আছে। হি নোজ এভরিথিং এ টু জেড, যেগুলো মমতা দিও জানে না, যেগুলো আমিও জানি না, যেগুলো সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ও জানে না, যেগুলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন শাহও জানে না, সেগুলো ও জানে, একমাত্র ও জানে। রিজুদা, এই যে সুমিত রায়, একে কে লুকিয়ে রাখতে পারে আপনার কি মনে হয়? দেখো, এখন ইডি, সিবিআই, সিআইডি যেভাবে মানে ফাঁদ পেতেছে, ওকে লুকোনোর সাহস কেউ করবে কিনা এটা আমার কাছে ডাউটফুল। পালিয়ে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় লুকাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লুকাতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই তো 3টের সময় পুলিশ ঢুকে যাচ্ছে, তাহলে ও লুকাবেটা কোথায়? সুমিত রায় পালিয়ে যেতে পারে, বিদেশ পাড়ি দিতে পারে, এদিক ওদিক চলে যেতে পারে। বা এটাও হতে পারে, আমি একটা বিস্ফোরক মন্তব্য করছি, সুমিত রায়ের লাশও পাওয়া যেতে পারে। কারণ সুমিত রায় অ্যারেস্ট হয়ে গেলে কিন্তু মানে সামলানো মুশকিল হয়ে যাবে। কে ফাঁসতে পারে? সুমিত রায়, আপনি তো এত কিছু বলেছেন, রাগ ঢাক না করে বলুন কে ফাঁসতে পারে? সুমিত রায় কার পেয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় যদি ফেঁসে যায়, আমি আবারও বলছি, প্যান্ডোরার বক্স খুলে যাবে। কিন্তু আরো কিছু দুর্নীতি আছে যেগুলো মানে বেরিয়ে আসছে। যেগুলো ধরো কেউ জানে না এই বাংলায়, স্ক্যাম হতে পারে। মানে আইডিয়ার বাইরে, আইডিয়ার বাইরে। কারণ এখন যা যা জিনিস সামনে আসছে, আমি তৃণমূল করেছি তো, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি দুর্গাপুজোর থেকেও কাটমানি নেওয়া হবে। এখন তো সেগুলোও সামনে আসছে। পাথর, বালি, কয়লা, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমরা সবাই জানতাম হচ্ছে। গ্রাম বাংলার বাচ্চা বাচ্চা ছেলেরাও জানতো গরু পাচার হচ্ছে, এই হচ্ছে, সবাই জানে। তুমিও জানো, আমিও জানি। কোনোদিন তুমি শুনেছিলে দুর্গাপুজোর থেকে কাটমানি নেওয়া হচ্ছে? আমিও শুনিনি। এখন তো শুনছি মানে এক্সাইজ পলিসি বদলানো হয়েছিল যাতে মদের বোতল পিছু 3 টাকা করে যেত। এইসবও তো শোনা হচ্ছে। আমি বলছি, এমন কিছু তথ্য ও জানে যেগুলো কারুর কাছে নেই, শুধু ওর কাছে আছে। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এত কিছু করছো তোমরা, তোমাদের সাংবাদিকদের বিরুদ্ধে উনি মামলা করে দিতে পারেন, এখনো হুঁশিয়ারি দিচ্ছেন দেমাক। কিন্তু আপনি কি দেখলেন দুদিন? এই ঔদ্ধত্য, এই অহংকারের জন্যই তো এই পতন হয়েছে। আজকে আমি তোমার চ্যানেলে ফার্স্ট টাইম, বঙ্গ টিভিতে, সাংসদরা দিনের পর দিন, আমি নাম করছি না কারণ তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, তারা এখনো সাংসদ, দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তাদের ক্যামাক স্ট্রিটে গিয়ে সুমিত রায়ের সাথে মিটিং করতে হতো।
বিধায়ক, জেলা সভাপতি যারা 3 বারের বিধায়ক 40 বছর ধরে রাজনীতি করছে, তাদের 5-5, 6-6 ঘন্টা ফাঁকা আকাশের নিচে বসিয়ে রাখা হচ্ছে। প্রচুর অন্যায় অহংকার হয়েছে, তার জন্যই আজকে পতন হয়েছে। কিন্তু এখনো যদি বুঝতে না পারে, তাহলে আমি জানি না কি হবে। যুবরাজ একটা কথা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আজকে সেই কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, একদম ওনার জন্য ফিট। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়নে वाला। পালানোর পথ পাবে না, যা হচ্ছে সামনে পালানোর পথ পাবে না। এবার যদি ওপরের মহলে কোনো খেলা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, আমরা সেটা জানি না। গ্রেফতারি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত। মানে আপনি একটা মানে তুমি একটা জিনিস দেখো আজকের দিনে, আচ্ছা আমি একটু খুলে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো তো সৌগত রায়, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে তো তার পাশে। তাদের নামে তো ইডি সিবিআই হয়নি, এখনো হয়নি তো। আজকে তুমি দেখো বাংলায় গরু কেলেঙ্কারি কার নাম? অভিষেক ব্যানার্জি। কয়লা অভিষেক ব্যানার্জি, বালি অভিষেক ব্যানার্জি, শিক্ষক দুর্নীতি অভিষেক ব্যানার্জি, সই জাল অভিষেক ব্যানার্জি। আচ্ছা তারপরে আবার কি উস্কানিমূলক ভাষণ অভিষেক ব্যানার্জি। আর আজকে সকালে আবার বিষ্ণুপুর থানায় 250 কোটি টাকার আবার নতুন এফআইআর হয়েছে। তো একজন ব্যক্তির নামই আসছে কেন? তুমি আজকে আমার বাড়িতে বসে আমার ইন্টারভিউ নিচ্ছ, আমার বাড়িতে ইডি সিবিআই এসছে? আমার বাড়িতে আমার নামে আজকের দিন অব্দি বাংলায় কোনো এফআইআর হয়েছে? হয়েছে? তো কেন? ধোঁয়া সেখানেই ওঠে যেখানে কিন্তু আগুন থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যেহেতু আমি বিরোধী হয়ে গেছি, এখন শাসক দলে অন্যরা এসেছে, তাই আমার নামে এইসব হতে না, পারে। এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আমি রোজিনা তোমাকে বলবো, যে তদন্তকারী সংস্থারা তদন্ত করছে, আজকে যদি এত তদন্ত করার পর, এত সামান ধরানোর পর, রাত্রে 2:30-3টের সময় তার বাড়ির তালা ভেঙে ঢোকার পর যদি আগামী দিনে কোনো কিছুই না বেরোয়, তাকে দোষী সাব্যস্ত না করতে পারে, তাহলে তো মানুষ বলবেই প্রতিহিংসার শিকার হয়েছে, তাই নয় কি? আজকে যদি আমার বাড়িতে 7 দিন ধরে পুলিশ আছে, তারপরে যদি আমায় অ্যারেস্ট না করতে পারে, মিডিয়া ট্রায়াল হয়, আমিও তো বলবো দেখেছেন প্রতিহিংসা রাজনীতি করছে। তো যদি আমি এইটুকু তোমার চ্যানেলের মাধ্যমে সকল তদন্তকারী সংস্থা কেন্দ্র এবং রাজ্যের বলবো, যদি তথ্য প্রমাণ থাকে তাহলে পদক্ষেপ নিই, আর যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে কিন্তু আগামী দিনে সংস্থাগুলোর মুখ পুড়বে। এটা কিন্তু বাস্তব কথা, তুমিও বুঝে দেখো, তোমার দর্শকরাও বুঝছে। যদি প্রমাণ থাকে পদক্ষেপ নিই, পরিষ্কার কথা আমি বললাম, প্রমাণ থাকে পদক্ষেপ নিই। কারণ আমার ব্যক্তিগত রাগের জায়গাটা হচ্ছে, মানে ঘেন্নার জায়গাটা হচ্ছে, আমার লিডার ছিল অভিষেক ব্যানার্জি। যখন 4 তারিখ স্বঘোষিত বিজেপিরা, মানে তৃণমূলের গুন্ডা যেগুলো বিজেপি গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়েছিল, যখন আমার বাড়িতে চড়াও হয়েছিল, যখন আমার মাকে আমার স্ত্রীকে গালমন্দ করছিল, হুমকি দিচ্ছিল, তখন অভিষেক ব্যানার্জি তো আমার একটাও ফোন ধরেনি, সুমিত রায় তো একটাও ফোন ধরেনি। উল্টে 9 তারিখ আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো, 6 মাসও দলটা আর থাকবে না। আমার কথা হচ্ছে যে লিডার নিজেদের কর্মীদের পাশে দাঁড়ায়নি সে তো আর লিডার নয়। তো সে আর আজকে ওই একটা ব্যক্তির জন্য, রিজু দত্ত প্রথম মুখ খুলেছিল, এখন সাংসদ বিধায়ক সবাই একই গল্প করছে। তো যে ব্যক্তির জন্য তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল, তৃণমূল কংগ্রেস মাটিতে মিশে গেল, যে ব্যক্তির জন্য তৃণমূল কংগ্রেসের এত মান সম্মান ডুবে গেল, আমাদের মতো কর্মীরা সাফার করছে, আমরা তৃণমূলের থেকে 1 পয়সা নিইনি, কোনো অবৈধ নির্মাণ, তোলাবাজি, এইসব সিন্ডিকেট কিচ্ছু জীবনে করিনি, আজকে আমরা তো অথই জলে পড়ে গেছি, আমাদের কি দোষ ছিল? তো যার জন্য এগুলো হয়েছে, যদি এত সমন সমন খেলা যে হচ্ছে, সিআইডির সমন, ইডির সমন, সিবিআই এর সমন, আপনারা যদি আর তদন্তে ছাড়তে 500 বার সমন দিন, উনিও বলছেন ক্যামেরার সামনে আমি সহযোগিতা করব, আমি যাব, কিন্তু আপনারা তথ্য প্রমাণ জোগাড় করে ব্যবস্থা নিন, নইলে আগামী দিন কিন্তু সাধারণ বাংলার মানুষ বলবে আপনারা পলিটিক্যাল ভেন্ডেটা করছেন। যদি সায়নী ঘোষ, সেও বিক্ষুব্ধ। কি বলবো বলো তো, কি বলবো? আজকে আমি যখন তৃণমূল শুরু করি তখন যুব সভাপতি ছিল আমাদের, আমি যেহেতু বাংলায় পড়াশোনা করিনি, আমি ছাত্র করি, আমি যুব দিয়ে শুরু করি। বাংলার এখন বাংলার ক্যাবিনেট মিনিস্টার নিশীথ প্রামাণিক, আমরা একসাথে যুব করতাম, এক থালায় খেতাম। তখন আমাদের সভাপতি ছিল শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর তাকে তো ষড়যন্ত্র করে অপমানিত করে বার করে দেওয়া হলো পার্টির থেকে। তারপরে সৌমিত্র খাঁ হলো যুব সভাপতি, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বলছি সেটাতেই আসছি, ওই অবধি ঠিক ছিল। সায়নী ঘোষটা কে রোজিনা? তোমরা প্রশ্ন তোলনি দলে? কেন তুলবো না? আজকে একটা মেয়ে, সে করতো এসএফআই, জীবনে তৃণমূলের ঝান্ডা ধরেনি, তার ওই যে শিবলিঙ্গকে অপমান করার যে ছবিটা, সেটা এখনো বাজারে ঘুরছে। যে ব্যক্তি কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরেনি তাকে নিয়ে এসে যুব সভাপতি করে দেয়া হলো, আর তার পেছনে সবাইকে নাচতে হবে।
আর তারপরে মানে মমতা ব্যানার্জির ফার্স্ট কপি, সাদা শাড়ি, এত বড় টিপ, সাদা হাওয়াই চটি। আমার 3টে ক্রক্স আছে রোজিনা। মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমি তো তৃণমূলে নেই, আমি কোনো দলেই নেই। আমি এখনো বলছি মমতা ব্যানার্জি আমার কাছে মাতৃসমা ছিলেন, আজকেও আছেন, ভবিষ্যতে যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই তাও আমি তাকে মাতৃসমা সম্মানটা দেব। আজকে আমরা কোনোদিন ক্রক্স কিনতে গেলে সাদা না কিনে অন্য রং কিনি, কারণ ওটা দিদি পরেন। সাদা ক্রক্স, সাদা শাড়ি, মক্কা মদিনা গান হচ্ছে, খুব ভালো কথা। তারপরে যখন পার্টি সব পদ ডিজলভ করে দিল, নতুন পদ ঘোষণা করলো, সেখানেও পার্টি তাকে যুবনেত্রী রাখলো। সে গিয়ে ওখানে সই করে দিল, আর তারপরে এয়ারপোর্টে ওই করোনা কালের ছবি, মুখে মাস্ক, চশমা, টুপি, জিন্স টি শার্ট। অনেক কিছুই তো দেখলাম, কাট চুল। বব কাট চুল, অনেক কিছুই তো দেখছি রোজিনা, কি করব বলো, অনেক কিছুই তো দেখছি। আমি তো দিল্লি এর গেছি, অঙ্কটা কি, মানে কি অঙ্কটা? বাঁচতে হবে তো। চার্লস ডারউইনের থিওরি আছে না, অভিষেক ঘনিষ্ঠ ছিল। একেবারেই তো। এ তো মমতাদি যেহেতু যুব সভানেত্রী ছিলেন, সেই জন্য মমতাদির ঘনিষ্ঠ হয়ে গেছিলেন, কিন্তু এনেছিল দলে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে তো মমতা ব্যানার্জি আনেনি। আমার প্রশ্ন তো এই প্রশ্নগুলোই তো এখনো আমার মনে আছে, যে আর কি তখন দলে কোনো যুবর ছেলে ছিল না? আজকে কিছুদিন আগে তুমি দেখলে প্রতিকুরকে নিয়ে আসা হলো, আমার সাথে ভালো সম্পর্ক, ছেলেটা ভালো ছেলে, পলিটিক্যাল ছেলে, আমি ওর ব্যক্তি প্রতিকুরের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু দরকার ছিল তৃণমূল কংগ্রেসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, এখন বিধানসভায় বিরোধী দলনেতা। আমি ব্যক্তিগত তাকে বলছি না, তাকেও তো বামফ্রন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিল। আজকে রিজু দত্ত, দলটা খান খান করা ভাঙার মূলে অভিষেক আজকে বন্দ্যোপাধ্যায়। তুমি দেখো না, আমার মতো তো অনেক ছেলে আছে বাংলায়। আমার জীবনের প্রথম দল কি? তৃণমূল কংগ্রেস। আজকের দিন অবধি আমার জীবনের শেষ দল কি? তৃণমূল কংগ্রেস। আমরা তো অন্য দল থেকে আসিনি, বা এখনো অন্য দলে যাইনি, বা যাওয়ার সুযোগ হয়নি। তো আমরা তো ওই দলটাই করেছি, নিঃশর্তে নিঃস্বার্থে ওই দলটা করেছি। আজকে আমাদের কি দোষ ছিল বলতো? পঞ্চায়েত নির্বাচন নন্দীগ্রাম, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। প্রতিবাদ সভা নন্দীগ্রাম, বিজয় সম্মিলনী নন্দীগ্রাম, 27 দিন সেবাশ্রয় নন্দীগ্রাম, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। 4টে ডেপুটেশন হয়েছিল আমার নামে, শুভেন্দু বাবু আমার নামে কোনো এফআইআর করেনি। আর আমি তো তোমার ক্যামেরার সামনে বলছি, আজকে তো শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী, একবার আমার নামে খবর নিয়ে নিক। নন্দীগ্রামে আমি এতবার নন্দীগ্রামে গেছি, থেকেছি, খেয়েছি, কেউ বলতে পারবে নন্দীগ্রামে গিয়ে রিজু দত্ত কারুর থেকে আটানা পয়সা নিয়েছে? এত জোর গলায় বলছি কি করে, যখন মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু বাবু? কারণ আমরা তো দলটা করেছি বস, নিজের গ্যাটের পয়সা দিয়ে খরচা করে দল। থাকতো আপনার, হ্যাঁ, অবশ্য থাকতো আপনার। না, কুণাল বাবু শুধু যখন পঞ্চায়েত নির্বাচন ছিল, কুণাল বাবুকে পাঠানো হলো নন্দীগ্রামের দায়িত্ব দিয়ে। আমার দায়িত্ব ছিল 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকের দায়িত্ব ছিল মৃত্যুঞ্জয় পালের। 1 নম্বর ব্লক থেকে আমরা জিতেছিলাম। 3টে জেলা পরিষদ, 3টেই জিতেছিলাম। 2 নম্বর ব্লকে 2টো জেলা পরিষদ, 2টোই হেরেছিলাম। তো আমি তো আমার কাজ করেছিলাম। আমি তো দিনে 7টা 8টা করে মিটিং করেছি প্রতিটা অঞ্চলে। আমি তো বোয়ালে মিটিং করেছি, বিরুলিয়ায় মিটিং করেছি। কি মনে হচ্ছে রিজুদা আলটিমেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি শ্রীঘরে? দেখো, আমার কাছে যা খবর আছে, তার আজকের দিনেও যারা ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মানসিকভাবে প্রস্তুত শ্রীঘরে যাওয়ার জন্য। আর হয়তো উনি মনে করছেন যে তিনি যদি শ্রীঘরে যান, তাহলে হয়তো তিনি পাবলিক সিম্পাথি পাবেন এবং তার পলিটিক্যাল ইকুইটি বাড়বে। কারণ ভারতবর্ষে তো জেলে গেলে বড় নেতা বলে লোকে। কিন্তু মানুষের মধ্যে যে জনরোষটা আমি দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে রাগ ক্ষোভটা আছে তৃণমূলের প্রতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু অতটা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তাতে উনি যদি শ্রীঘরেও যান, আমার মনে হয় না তিনি মানুষের সিম্পাথি পাবেন। আমার মনে হয় না। মমতাদি কিন্তু রোজিনা আজকের দিনেও 41% ভোট পেয়েছে। মমতাদিকে বাংলার মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ইতিহাসকে সম্মান করে। আর মমতাদিকে শুধু একটাই দায় নিতে হবে, সেটা হচ্ছে একজন অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে নিয়েছিলেন, আর পুরো দলটাকে ওনার হাতে ছেড়ে দিয়ে শেষ করিয়ে দিলেন। ওকে। এই তো, তাই তো। আর কি, সবাইকে সাইডলাইন করে দিয়েছিলেন দিদি শুধু একে প্রতিষ্ঠা করার জন্য। আমরাও তো পেছনে পেছনে ঘুরতাম, উপায় ছিল না তো, উপায় ছিল না। আমি আরেকটা বড় কথা বলছি, আমি সাধু সাজ্জি না। আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো না রোজিনা,
রিজু দত্ত 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অভিষেক ব্যানার্জির সাথে সেলফি নিত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিত, শতাব্দী রায়ও নিত। কারণ তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তুমি ভোগ করেছো তৃণমূলের মধ্যে কিরকম থ্রেট কালচার চলতো। তুমি তো আইনি নোটিশ পেয়েছিলে, আমরা আইনি নোটিশ পাইনি। আমরা আরজি করার সময় আমি এবং কিছু মুখপাত্র, শুধু নয়, 10টা কেস আমার আমার পরিবারের লোককেও থানায় বসিয়ে ডাকা, একাধিক। তুমি সাফার করেছো। এবং আমরা যারা তৃণমূলে ছিলাম, আমাদের গল্পটা বলছি, 4জন মুখপাত্র আমরা আরজি করার সময় আওয়াজ তুলেছিলাম যে আমাদের কনসিয়েন্স পারমিট করছে না, আমাদের বাড়ির মা বোনেরা রাত দখল করছে, আমরা গিয়ে কি করে তৃণমূলকে ডিফেন্ড করবো। তোমার মনে থাকবে, আমাদের না জানিয়ে পার্টি মিডিয়াকে জানিয়ে বললো 4টে মুখপাত্রকে বসিয়ে দেওয়া হলো, মনে পড়ে? তার মধ্যে কি কি নাম? আমি, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, আমাদের বসিয়ে দেওয়া হলো। কেন? আমরা দলের অন্দরে প্রতিবাদ করেছিলাম। এবং সেই সময় যে থ্রেট কালচারটা চলতো, যেটা এখন বিধায়ক সাংসদরা সবাই বলছে, দলের ভেতরে যদি প্রতিবাদ করতাম তাহলে দল থেকে বসিয়ে দিত। আর দল ছেড়ে বেরিয়ে, মানে আজ থেকে 2 বছর 3 বছর আগে বিজেপির অনেকে, দিল্লির নেতা, বাংলার নেতা অনেকে আমাকে অফার দিয়েছে, তুই চলে আয়, তুই চলে আয়, কেন এই দল করছিস। যদি আমি বেরিয়ে বিজেপিতে যেতাম না, আমার নামে গাঁজা কেস দিয়ে দিত, আমার মা ভাই আমার পরিবারের নামে আর্মস কেস দিয়ে পুরো পরিবারটাকে শেষ করে দিত। তৃণমূল কি ভয়ঙ্কর, বুঝতে পারছি। এখন তো বোঝাই যাচ্ছে। আর সেটা কি শুধু কই শান্তনু সেনের ক্ষেত্রে তো কই কিছু করলো না? শান্তনু সেন, তার ওয়াইফ একাধিক মুখ খুলেছে, তাকে সাসপেন্ড করে দিয়েছিল শুধু দল। কিছু করেনি, মানে সাসপেন্ড করে দিয়েছিল, কিন্তু শান্তনু সেনের একটা রক্ষা কবচ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো অস্বীকার করা যায় না, একটা রক্ষা কবচ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি সেটা না হতো তাহলে হয়তো শান্তনু সেনও গ্রেফতার হতো। তার মেয়ের এমবিবিএস এর সার্টিফিকেট পেত না মেয়েটা। শান্তনু বাবুর সাথে তো আমাদের পারিবারিক সম্পর্ক। ওর মেয়েকে আমরা ছুটকি বলে ডাকি, এটা তুমি শান্তনু বাবুকেও জিজ্ঞেস করতে পারো। ও তো এই বাড়িতে, মানে আমরা ছোটবেলার থেকে একসাথে। তো তো ওর সাথেও তো কম অন্যায় হয়নি, হয়নি তো কম অন্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রক্ষা কবচ ছিল, সেই জন্য বেঁচে ছিল, নাহলে ওর বিরুদ্ধে পুলিশ কেস হয়ে যেত। কারণ ও তো আরজি করার সময় মুখ খুলেছিল। আমরা অন্দরে মুখ খুলেছিলাম বলে বসিয়ে দিয়েছিল, সাইড লাইন করে দিয়েছিল, বাইরে মুখ খুললে অ্যারেস্ট করিয়ে দিত। এটাই তো ছিল তৃণমূল কংগ্রেস। আজকে এখন কি ভাবছেন, রিজু দত্ত কি ভাবছে? কংগ্রেসে যাবে না অন্য কোনো দল বাজে? দেখো, জাতীয় দল ভারতবর্ষে দুটো, কংগ্রেস আর বিজেপি। আগামী দিনে ভারতবর্ষে দুটোই দল থাকবে, বিজেপি আর কংগ্রেস। তৃণমূল শেষ হয়ে যাবে। আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে, 6 মাসও এর আর ভ্যালিডিটি নেই। কিন্তু আমি বলছি তোমাকে, দেখো আমি রাজনীতির ছেলে, আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, আমার গোষ্ঠীতে কেউ রাজনীতি করেনি, বা আমি আমার মা বাবা নেতা মন্ত্রী বলে ছাত্র যুবর পদ পাইনি, ঘষে 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 এই জায়গায় পৌঁছেছি। মোটামুটি বাংলায় এবং দিল্লিতে রাজনৈতিক মহলে রিজু দত্তের একটা পরিচিতি আছে। সায়নীরও কেউ ছিল না, সায়নী তো যুব প্রেসিডেন্ট হয়েছে। আমরা তো আর হতে পারিনি গো, কি বলবো বলো, আমরা তো অত কাছে পৌঁছতে পারিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় রাজনীতির ছেলে, রাজনীতি করব। আমি তোমার ক্যামেরার সামনে ওপেনলি বলছি, আমি বিজেপির বহু নেতৃত্বের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি কাউকে ফোন করে বলিনি আমার কথা ভেবো, আমাকে একটু সুযোগ দাও কাজ করার, বা তারাও আমাকে বলেনি একটু দাঁড়াও দেখছি, না, মিথ্যে কথা বলবো না। আমি এখন নিজের মতো টিভিতে যাচ্ছি, বড় বড় চ্যানেল আমায় ডাকছে, তোমরা আসছো আমার বাইট নিতে, আমি আমার বক্তব্য রাখছি। যদি আমি যা কাজ করেছি, যদি বিজেপি বা কংগ্রেস বা কোনো রাজনৈতিক দল মনে করে যে রিজু দত্তর সেই দলে ভ্যালু এডিশন আছে, রিজু দত্তের সেই দলে যদি সুযোগ দেয়া হয়, রিজু দত্ত সেই দলের হয়ে ভালো কাজ করতে পারবে, তাহলে অবশ্যই বিবেক বিবেচনা করবো। রাজনীতির ছেলে তো রাজনীতি করবো। 15টা বছর একটা দলকে দিয়েছে, আমাদের মাঝ সমুদ্রে ফেলে দিয়েছে এই দল, আমরা কি দোষ করেছি বলো? আমরা তো তোলাবাজিও করিনি, শালা রিসর্টও বানাতে, মানে মুখ খারাপ করছি, মাফ করবেন আপনারা, রিসর্টও বানাতে পারিনি, বাড়ির মধ্যে সুইমিং পুলও করতে পারিনি, কিছুই করতে পারিনি। আর কারা করেছে? এখন তো ক্যামেরায় দেখে আসছে না কারা কারা করেছে। আমি তোমাকে কি বলবো, প্রতিবাদ সভা করতে গেছি মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে, যে ব্লক সভাপতি, যে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা ফুল ছুঁড়ছে, এসে মালা পরাচ্ছে, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তারা রেঞ্জ রোভার গাড়ি করে ঘুরছে, তাদের 5 তলা বাড়ি, বাড়িতে লিফট, ওই প্রত্যন্ত গ্রামের ভেতরে। আর তুমি তো আমার বাড়িতে এসছো, আমার গাড়িটা এই পাড়ায় শুধু নয়, মুখ্যমন্ত্রী পর্যন্ত জানেন আমার গাড়িটা 12 বছর পুরনো, এখনো চেঞ্জ করতে পারিনি। আমার ড্রাইভার বলছে, আজকে আমার ড্রাইভার বলছে যে আপনি তৃণমূল করে কি করলে দাদা, গাড়ি একটা নতুন গাড়িও তো করতে পারলেন, কি করবো বলো না, এই তো অবস্থা। ইন্দ্রনীল সেনদেরও তো দেখা যাচ্ছে কোটি কোটি টাকা, মানে বলো তো, কি বলবো।
এদের যা টাকার অঙ্ক বেরিয়ে আসছে রোজিনা, যদি তার 1%ও আমি কামাতাম না, তুমি বিশ্বাস করো, আমি তোমার ক্যামেরার সামনে বলছি, আমি রাজনীতি ছেড়ে বউকে নিয়ে মাকে নিয়ে আরামসে সেটেল হয়ে যেতাম, দিল্লিতে চাকরি বাকরি করতাম, পায়ের উপরে পা তুলে সপ্তাহে একদিন করে রেস্টুরেন্টে খেতাম, সিনেমা দেখতাম, শান্তিতে থাকতাম। এই যদি আরেকটা জিনিস, আপনার এই ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে কোনো যোগ ছিল, বা এই যে মঞ্চগুলোর দায়িত্ব কি আপনার উপরে থাকতো, মঞ্চ বাঁধা বা মঞ্চের যে দায়িত্ব পলিটিক্যাল পার্টি? যদি সেগুলো আমার উপরে থাকতো তাহলে এতক্ষণে আমাকে সিবিআই সমন পাঠিয়ে দিত। আমার দায়িত্ব কি ছিল আমি তোমায় বলছি। ধরো আমাকে পাঠালো একটা জায়গায় যে বক্তা হিসেবে, ক্যামাক স্ট্রিট থেকে বলতো কালকে তোমাকে ধরে নাও বর্ধমানে ভাতারে একটা বক্তব্য রাখতে হবে, ওখানে বিধায়ক আছে, ওখানে ব্লক সভাপতি আছে, তাদের দায়িত্ব ছিল লোক আনার, তাদের দায়িত্ব ছিল মঞ্চ বাঁধার, তারাই লাইট সাউন্ড সব করতো। আমার দায়িত্ব ছিল প্রধান বক্তা হিসেবে গিয়ে পার্টির কর্মীদের মানে এই ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই মঞ্চ বাঁধার কোনো দায়িত্ব ছিল না। এখন তো দেখছি ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানিরা 650 কোটি টাকা কামিয়েছে। আমি তো ভাবছি ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি খুললে ভালো হতো তৃণমূল জামানায়, একটা বিজনেসও করতে পারলাম না। আমার মা বলছে ভালো করেছিস করিসনি, নইলে এখন তোকেও ডিম খেতে হতো, জেলে যেতে হতো। সেটা হয়তো আমি বিগত 10 বছর 8-10 বছর ধরে প্রতি সপ্তাহে মা দক্ষিণাকালীর মন্দির কালীঘাটে যাই, হয়তো মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে, কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি 650 কোটি টাকা কামিয়ে নিয়েছে। আমি তো তোমার ক্যামেরার সামনে বলছি, আমি ওপেন বলছি, যে কোনো পুলিশকে, যে কোনো সংস্থাকে আমার পুরো গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নি, 1 কোটি টাকাও কামাইনি কোনোদিন লাইফে, 1 কোটি টাকাও কামাইনি, দেখিনি চোখে। তৃণমূল 15 বছর ক্ষমতায় ছিল, আমি জাতীয় মুখপাত্র ছিলাম, আমার না, আমার গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট তোমার ক্যামেরার সামনে বলছি চেক করে নি, 1 কোটি টাকা কামাতে পারিনি। আর 650 কোটি টাকা কামাচ্ছে ইভেন্ট কোম্পানি। আমি তো এসব দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে কি করলাম লাইফে। হয়তো ঠাকুর বাঁচিয়ে নিয়েছে যে এগুলো করিনি বলে তোমাকে বাইট দিতে পারছি, নলে এখন ডিম খেয়ে গাড়িতে উঠতে হতো।